শীতুল রিসোর্ট ছেড়ে চলে এসেছে। শ্রবণার সাথে কাটানো মুহূর্তগুলো ওর ভেতরে দহন শুরু করে দিয়েছিল। তাছাড়া রাতে হঠাৎ শ্রবণার মন খারাপ হয়ে যাওয়া, বারবার ওর কাছে আসা সব মিলিয়ে মন কেমন করতে আরম্ভ করছিল। তাই চেয়েছিল আর কখনো শ্রবণার সাথে দেখা না করতে। রিসোর্ট ছেড়ে বের হওয়ার পর মায়ের নাম্বার থেকে কল এলে ও রিসিভ করে বলল, আম্মু, আমি ঘুরতে এসেছি। 2 দিন আমাকে আমার মতো থাকতে দিবে প্লিজ? ফোন বন্ধ করে রাখব। কেন বাবা, কোনো সমস্যা? আমার মেন্টাল স্ট্রেস লাগছে। প্লিজ আমি 2 দিন আমার নিজেকে সময় দিই। মায়ের সাথে কথা বলে ফোন বন্ধ করে রাখল শীতুল। মনের অবস্থা ভীষণ খারাপ। শ্রবণার কণ্ঠ, চেহারা এখনো চোখে ভাসছে। যেভাবেই হোক শ্রবণার স্মৃতি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। একা থাকলে, শ্যামলতাকে নিয়ে ভেবে ব্যস্ত থাকলে শ্রবণার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে। শীতুল কাছাকাছি আরেকটা রিসোর্টে গিয়ে উঠল। এখানে 2 দিন আরাম করে থাকা যাবে। এখানে কোনো মেয়ের সাথে সামান্য কথাটুকুও বলবে না, এরকমই সিদ্ধান্ত নিল ও। মোবাইল ফোন পুরোপুরি বন্ধ করে রাখল। এদিকে শ্রবণার মনের ভিতর উথাল পাথাল ঝড় বইছে। শীতুলের হঠাৎ চলে যাওয়াটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ও। নিশ্চয়ই ওর আচরণে বিরক্ত হয়ে চলে গেছে শীতুল। এখন কিভাবে যে যোগাযোগ করা যাবে ভাবতেই ম্যানেজারের কথা মাথায় এলো। রিসোর্ট বুকিং দেওয়ার সময় নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিতে হয়। ম্যানেজারের কাছে নিশ্চয় শীতুলের নাম্বার আছে। ছুটে ম্যানেজারের কাছে এলো শীতুল। শীতুলের নাম্বার চাইতেন উনি অবাক হয়ে তাকালেন। শ্রবণা বলল, উনি আমার উপর রেগে আছেন। সরি বলতে হবে। প্লিজ ভাইয়া, নাম্বারটা দিন আর মামাকে এ ব্যাপারে কিছু বলবেন না প্লিজ। ম্যানেজার আশ্বস্ত করে শীতুলের ফোন নাম্বার দিল শ্রবণাকে। রিসিপশনে বসেই অনেকবার কল দিল কিন্তু নাম্বার বন্ধ। কপালে চিন্তার ভাঁজ পড়ল শ্রবণার। সবচেয়ে বড় কথা, শীতুলকে হারালে শ্রবণা থাকবে কি নিয়ে? একদিকে ডায়েরি হারিয়ে নিজেকে ভীষণ নিঃসঙ্গ লাগে। প্রিয় অসুখকে পেয়েও হারিয়ে ফেললে এর চেয়ে খারাপ বিষয় আর কিছুই হতে পারে না। শ্রবণাকে বিষণ্ণ মুখে বসে থাকতে দেখে ম্যানেজার জিজ্ঞেস করলেন, কথা হলো না? ভাইয়া, ওনার নাম্বার বন্ধ। এখন কিভাবে যোগাযোগ করব আমি? উনি ফেসবুকে আমাদেরকে নক করেছিলেন। চাইলে আমি আইডিটা খুঁজে দিতে পারি। শ্রবণার মুখ উজ্জ্বল হয়ে উঠল। উঠে এসে বলল, একটু কষ্ট করে দিতেন যদি। আমার অনেক উপকার হবে। শ্রবণা শীতুলের ফেসবুক আইডি নিয়ে সেখানে টেক্সট পাঠিয়ে রাখল। তারপর গভীর আগ্রহে অপেক্ষা করতে লাগল শীতুলের জন্য। ধীরে ধীরে সময় বয়ে যেতে লাগল। শীতুলের কোনো সাড়া নেই। শ্রবণার বুকের ভেতর কেবলই যন্ত্রণা হতে লাগল। শীতুল যেখানেই থাকুক ফোন নাম্বার কিংবা ফেসবুক আইডিতে অন্তত পাওয়া যাবে। উপায় না দেখে শীতুলের টাইমলাইনে ট্যাগ করা আয়াস নামে একজনকে নক করল শ্রবণা। আয়াসের সাথে শীতুলের অনেকগুলো ছবি আছে। আয়াস নিশ্চয়ই বলতে পারবে শীতুল কোথায় থাকে আর যোগাযোগের উপায় কি। আয়াসকেও টেক্সট পাঠিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগল শ্রবণা। অবশেষে আয়াসের রিপ্লাই এলো, কে আপনি? শ্রবণা কথা বলতে বলতে শীতুলকে ভালো লাগার বিষয়টি বুঝিয়ে বলল আয়াসকে। আয়াস শীতুলের একমাত্র ভালো বন্ধু। শীতুল গোত্রাতেই আয়াসকে ফোন দিয়ে শ্যামলতার কথা বলেছে। আয়াস শ্রবণার কথা শুনে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শীতুলকে অনেক পছন্দ করেন। কিন্তু শীতুল তো একজনকে ভালোবাসে। শ্রবণার হৃদয় ধাক্কা লাগল এসে। শীতুল অন্য কাউকে ভালোবাসেই বলে ওর সাথে ভাব জমাতে চায়নি। এটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকটাকেও অসহ্য লাগছে শ্রবণার। কারণ শীতুল তো আর সবার মতো নয়।
ও শ্রবণার সেই অসুখ যাকে নিয়ে দীর্ঘ কতগুলো বছর শ্রবণা স্বপ্ন দেখে আসছে। এখন কি হবে? সারারাত কেঁদে বালিশ ভিজিয়ে ফেলল শ্রবণা। শীতুলের সাথে আর যোগাযোগের চেষ্টা না করাই ভালো। শ্রবণা ওকে দূর থেকেই ওকে ভালোবেসে যাবে। ভালোবেসে ফেলেছেই যখন, চাইলেই তো মানুষটাকে ভুলতে পারবে না। সে স্বপ্নের মানুষ, না হয় স্বপ্নেই থাকুক। 7 শীতুল 3 দিন রিসোর্টে কাটাল। এই 3 দিন শ্যামলতার ডায়েরিতে ডুবে ছিল ও। ডায়েরির প্রত্যেকটা চিঠি, প্রত্যেকটা লাইন আত্মস্থ করে ফেলেছে। শ্যামলতা এখন শীতুলের সবকিছু জুড়ে বিরাজ করছে। যেভাবেই হোক, তাকে খুঁজে পেতেই হবে। সবখানে শীতুলের চোখ শ্যামলতাকে খুঁজছিল। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। শীতুল এই কয়েকদিন রাঙামাটি, খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় ঘুরে চট্টগ্রামে এক বন্ধুর বাসায় এসেছিল। ঘোরাঘুরি শেষ করে চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় ফিরছিল শীতুল। ট্রেন ছাড়লে নিজের সিটে গিয়ে বসল। জানালার পাশের সিটটা ফাঁকা। শীতুল সেখানে বসে জানালা দিয়ে বাইরে মাথা বের করে দিল। শিরশির করে হাওয়া এসে কানে লাগছে। শীতুলের মন খুব করে চাইছিল শ্যামলতার দেখা পেতে। এই কয়েকদিন বিভিন্ন জায়গায় শ্যামলতাকে খুঁজেছে শীতুল। ট্রেন জার্নিতে কত মানুষের সাথে দেখা হয়। যদি শ্যামলতার সাথে দেখা হয়ে যেত। এক্সকিউজ মি, ওটা আমার সিট। চমকে ফিরে তাকালো শীতুল। এ কি? শ্রবণা। শ্রবণা এক পলক দেখেই কেঁপে উঠল। মনেমনে বলল, হোয়াট এ কোইন্সিডেন্ট। আমি শীতুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাইনি। শেষে বাধ্য হয়ে যোগাযোগ করার চেষ্টা করব না এমন পণ করেছিলাম। অথচ ভাগ্য আজকে আবার আমাদেরকে একসাথে নিয়ে এলো। প্রকৃতি যে কি চাইছে। শীতুল পুরোপুরি স্তব্ধ। শ্রবণা চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, আমার সিট। শীতুল সিট ছেড়ে উঠে এলো। শ্রবণা ব্যাগ রেখে নিজের আসনে গিয়ে বসল। জানালায় হাতের উপর মাথা রেখে বাইরে তাকাল। বেশ বুঝতে পারল ওর চোখ ভিজে উঠছে। শীতুল এখন অপ্রস্তুত বোধ করছে। যে মেয়েটার সামনে আর পড়তে চায় না বলেই তাড়াতাড়ি রিসোর্ট ছেড়ে চলে আসল। অথচ তার সাথেই আবার দেখা। তাও আবার এমন পরিস্থিতিতে যখন চাইলেও এড়িয়ে যাওয়ার উপায় নেই। কেন যে এমন হয়? শ্রবণা কিছুক্ষণ পর স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ইয়ারফোন কানে গুজে দিয়ে গান শুনতে শুনতে বাইরে তাকিয়ে রইল। বাতাসে এলোমেলোভাবে চুল উড়ছে। শীতুল শ্রবণাকে এড়িয়ে যাওয়ার জন্য নিজেও ব্যাগ থেকে ফোন বের করল। গত 1 সপ্তাহ ফোন পুরোপুরি বন্ধ ছিল। এর মধ্যে দোকানের ফোন থেকে 2 বার মাকে কল দিয়ে কথা বলেছিল শীতুল। নিজের ফোন খোলার প্রয়োজন মনে করেনি। ফোন খুলে সর্বপ্রথম মাকে কল দিল। শীতুল ফোনে কি কথা বলল শ্রবণা শুনতে পেল না। ওর কানে ইয়ারফোন। শীতুল মায়ের সাথে কথা বলা শেষ করে দেখল মিস কল অ্যালার্টের এসএমএস। একটা নাম্বার থেকে অনেকবার ফোন করা হয়েছিল। এতবার ফোন করার মতো কে আছে ওর? অবাক হয়ে সেই নাম্বারে কল দিল শীতুল। শ্রবণার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে শীতুলের দিকে তাকালো শ্রবণা। শীতুল শ্রবণার চোখ দেখে ওর ফোনের দিকে তাকাল। দেখল ফোনটা বেজে চলেছে। কল কেটে যাওয়ায় শীতুল আবারও কল দিল সেই নাম্বারে। শ্রবণা অবাক হয়ে শীতুলের দিকে তাকিয়েই আছে। এবার আর কিছু বোঝার বাকি নেই। শ্রবণা এতবার ফোন করেছিল। শীতুল বলল, আপনি? কিন্তু কেন? শ্রবণা মাথা নিচু করে অন্যদিকে তাকাল। শীতুল স্তব্ধ। ফোন পকেটে রেখে শীতুল জিজ্ঞেস করল, আমাকে ফোন করার কারণ? এতদিন পর। ফোন বন্ধ ছিল। কেন ফোন দিয়েছিলেন? সরি বলার জন্য।
সরি। কেন? আমি ভেবেছিলাম আমার আচরণে বিরক্ত হয়ে আপনি চলে গেছেন। তাই। শীতুল আর কথা বাড়াল না। চোখ বন্ধ করে সিটে হেলান দিল। শ্রবণা ইয়ারফোন কানে গুজে দিয়ে আবারও বাইরে তাকাল। নিজেকে নিয়ে অপ্রস্তুত বোধ করছে শ্রবণা। এদিকে শীতুলেরও একই অবস্থা। একটা মেয়ের সামনে এভাবে অপ্রস্তুত হতে হবে সেটা কখনো ভাবেনিও। ট্রেনের জানালা দিয়ে শিরশির করে হাওয়া আসছে। শ্রবণা একবারও মাথা তুলছে না। জানালায় হাতের উপর মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। কতক্ষণ এভাবে কেটে গেছে কেউই জানে না। হঠাৎ শীতুল শ্রবণার বাহু টেনে ধরে ওকে নিজের দিকে টেনে নিল। আচমকা এরকম আচরণে চমকে উঠল শ্রবণা। অবাক চোখে শীতুলের দিকে তাকিয়ে রইল। শীতুল বলল, আপনি কি পাগল? এভাবে হাত বাইরে দিয়ে রেখেছেন। এক্ষুনি তো গাছের ডালে হাত ছিলে যেত। শ্রবণা নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল। শীতুলের চোখে মুখে যে অন্যরকম আভা মিশে আছে সেটাই লক্ষ্য করছে ও। শীতুল দেখতে অনেক স্নিগ্ধ। ওর নাম শীতুল না হয়ে স্নিগ্ধ হলে ভালো হতো। স্নিগ্ধ চোখের চাহনিতে শ্রবণা খুন। শীতুল বলল, আমি কিছু বলছি। শুনতে পাচ্ছেন না? শ্রবণা মাথা ঝাঁকিয়ে বলল, জি। এতক্ষণ পর আপনার হুঁশ হল? আপনি এমন অদ্ভুত কেন বলুন তো? শ্রবণা ফ্যালফ্যাল করে শীতুলের দিকে তাকিয়েই আছে। এত বছরের কঠিন অসুখটা আবারও কঠিনভাবে জেগে উঠতে আরম্ভ করেছে। এই অসুখে যে পড়েছে তার আর নিস্তার নেই। প্রেমেই বাঁচন, প্রেমেই মরণ। প্রিয় অসুখের যে জ্বালা, যে এই অসুখে মরেছে সেই জানে। একবার পড়বে তো মরবে। বেঁচে থেকেও মরণ। যে প্রেমে নিজের বলতে কিছুই থাকে না, সমস্ত সত্তাটাই সেই একজনকে নিয়েই পড়ে থাকে। সে প্রেম তো মরণের সমানই। একটা দীর্ঘশ্বাস ছাড়ল শ্রবণা। শীতুল কপালে ভাঁজ ফেলে শ্রবণার দিকে তাকাল। অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস করুন, আপনার মতো মেয়ে আমি আর একটাও দেখিনি। অদ্ভুত মেয়ে আপনি। শ্রবণা নির্বিকার ভঙ্গিতে বলল, অনেক বিরক্তিকর তাই না? হ্যাঁ। না মানে বিরক্তিকর না, কিন্তু কেমন যেন অসহ্য লাগে আমার। গা খিচমিচ করে। শ্রবণা হেসে বলল, আপনিও তো কারো প্রেমে পড়েছেন। নিজেও টের পাবেন এর জ্বালা কেমন। পূর্বে জ্বলবে, এই দাগ আজীবন থেকে যাবে। কখনো কমবে, ভুলে যাবেন। আবার হঠাৎ কেউ ক্ষতটা খুঁচিয়ে দিল, বুঝবেন এই দহনের ঝাঁজ কত। এই ক্ষত কখনো পুরোপুরি শুকায় না। শীতুল অবাক হয়ে বলল, কি যে আজগুবি কথাবার্তা বলছেন কিছুই বুঝতে পারছি না। কেউ কি আপনাকে ছ্যাঁকা দিয়েছে? ছ্যাঁকা কি কেউ দিতে পারে? ছ্যাঁকা নিজে নিজে খেয়েছি। নিজের দোষেই পড়ছি। আপনার কথার মাথামুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। তবে খুব আঘাত পেয়েছেন এটা শিওর। শ্রবণা হাসার চেষ্টা করে বলল, আঘাত পাইনি। আসলে একটা রোগে ভুগছি। শীতুল চমকে উঠে বলল, মনের রোগ তো? এই রোগে আমিও আক্রান্ত। আচ্ছা, এই রোগের ভাইরাসের নাম কি বলুন তো? প্রেম কিংবা অভ্যেস? ঠিক বলেছেন। আগে প্রেম, পরে অভ্যেস আর তারপর নেশা। আমারও দিন দিন নেশায় পরিণত হচ্ছে। শ্রবণার বুকের ভেতরটা মুচড়ে উঠল। এতক্ষণ শীতুলের দিকে তাকিয়েই কথা বলছিল। এই কথাটা শোনার পর আর তাকিয়ে থাকতে পারল না। প্রিয়জন অন্য কারো কথা বললে সেটা সহ্য না হওয়ারই কথা। তবে এটাই তো স্বাভাবিক। নিজেকে সামলে নিয়ে শ্রবণা বলল, আমার তো কয়েক বছর ধরেই এই নেশা। শীতুল আগ্রহী হয়ে উঠল। সেদিন শ্রবণার সাথে কথা বলতে অনেক ভালো লাগছিল। মেয়েটা এমন যে
যে কেউ ওর সাথে কথা বলে তৃপ্তি পাবে। মাঝে মাঝে কিছুটা অদ্ভুত হয়ে যায়, কিন্তু যখন স্বাভাবিক থাকে তখন কথা বলে আরাম পাওয়া যায়। যে কোনো ব্যাপার সহজে বুঝতে পারে মেয়েটা। শীতুল বলল, কিন্তু আমি কারো প্রেমে পড়েছি এটা আপনি কি করে জানলেন? শ্রবণা হাসল, কিন্তু কোনো কথার জবাব দিল না। শীতুল কপালে ভাঁজ ফেলে তাকিয়েই রইল। শ্রবণা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বলল, আপনার বন্ধু আয়াসের কাছে শুনেছি। হোয়াট? আয়াস? আয়াসকে আপনি কিভাবে চেনেন? আপনার ফেসবুক টাইমলাইনে ট্যাগ করা ছিল। মানে? আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে বের করেছেন? কিন্তু কেন? শীতুলের চোখে বিস্ময় ফুটে উঠল। শ্রবণা ওর দিকে না তাকিয়েই বলল, আপনি হঠাৎ চলে যাওয়ার বিষয়টা আমাকে খুব ভাবায়। আপনি আমার কারণে ওভাবে চলে যাবেন এটা আমি মানতেই পারছিলাম না। আমি তো কোনো খারাপ মেয়ে নই। তাহলে? আমার তো খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? শীতুল মাথা ঝাঁকিয়ে বলল, হুম, স্বাভাবিক। কিন্তু আমি আপনার কারণে চলে এসেছি এটা কে বলল? এটা বলতে হবে কেন? বুঝে যাওয়াটাই কি স্বাভাবিক না? এটা যদি স্বাভাবিক হয় তাহলে আপনার আচরণের অস্বাভাবিকতা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। শ্রবণা শীতুলের চোখের দিকে তাকাল। শীতুল শ্রবণার চোখে অলৌকিক মায়া দেখতে পাচ্ছে। চমকে উঠল ও। শ্রবণা বলল, মানুষ যখন কারো প্রতি আসক্ত হয়ে যায় তার আচরণ আপনা আপনি অস্বাভাবিক হয়ে যায়। সত্যি বলতে তখন তাকে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও প্রকৃত অর্থে মনের ভেতর যে কি দহন চলে সেটা শুধু সেই জানে। শীতুল মাথা ঝাঁকাল। শ্রবণা আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শীতুল শ্রবণার দিকে তাকিয়ে বলল, আপনি যে ছেলের প্রেমে এত পাগল হয়ে আছেন তাকে জানাননি? আপনি তো মেয়ে হিসেবে অনেক ভালো, সুন্দরী, সেন্স অব হিউমার ভালো, চেহারা বুদ্ধিদীপ্ত। যে কোনো ছেলেই প্রেমে পড়বে আপনার। আপনিও? শীতুল ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, না। আমার যদি একজন না থাকতো তাহলে হয়তো আমিও পড়তাম। আমার তো প্রিয়জন আছে। শ্রবণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই তো কপাল। শীতুল আগ্রহী হয়ে জানতে চাইল, তাহলে কি আপনি যাকে ভালোবাসেন সে অন্য কাউকে? শ্রবণা এমনভাবে শীতুলের দিকে তাকাল যে শীতুল লজ্জায় মাথা নামিয়ে ফেলল। মৃদুস্বরে বলল, সরি। শ্রবণার কষ্টে হাসি পাচ্ছে। যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছে, আজকে সেই মানুষটাই বলছে আপনি যাকে ভালোবাসেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। অদ্ভুত। শীতুলের ভালো লাগছে না। এরকম ফুটফুটে একটা মেয়ে কাউকে ভেবে কষ্টে থাকবে সেটা বেখাপ্পা দেখায়। শীতুল সহজ স্বাভাবিক গলায় বলল, ঝালমুড়ি খাবেন? শ্রবণা চমকালো বেশ। বলল, এখানে ঝালমুড়িওয়ালা কোথায় পেলেন? আমার ব্যাগে আছে। প্রাণ ঝালমুড়ি। প্যাকেট ঝালমুড়ি খাব না। চকোলেট? আমি চকোলেট খাই না। তাহলে চিপস, পপাস? শ্রবণা হেসে বলল, আচ্ছা দিন। শীতুল গুনগুন করে গান গাইতে গাইতে ব্যাগ থেকে চিপস বের করে শ্রবণার দিকে এগিয়ে দিল। শ্রবণা চিপসের প্যাকেট নিয়ে ধন্যবাদ জানিয়ে বলল, আপনি অনলাইনে আসেন না? আসি। বাসায় থাকলে বেশিরভাগ সময়ই অনলাইনে থাকা হয়। কেন? না, এমনি। শ্রবণা চিপসের প্যাকেট খুলে শীতুলের দিকে এগিয়ে দিল। শীতুল হাত ঢুকিয়ে দুটো চিপস নিয়ে চিবোতে চিবোতে বলল, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? ম্যানেজারের কাছে নিয়েছি। ওহো, রিসোর্টটা তো আবার আপনার মামার। আপনি কিন্তু অনেক কথা বলতে পারেন। সহজে মিশতেও পারেন। অথচ সেদিন দেখে ভেবেছিলাম একেবারে নিশ্চুপ একা থাকতে পছন্দ করে এরকম কোনো ছেলে। আসলে সেদিন আমিও একটা জটিল রোগে ভুগছিলাম তাই ওরকম মনে হয়েছে।
তবে ধারণাটা একেবারে মিথ্যে না। আমি অনেক শান্ত টাইপের ছেলে, সহজে কারো সাথে মিশতে পারি না। আপনি কথা বলে সহজ করে দিয়েছেন বলেই সম্ভব হয়েছে। শ্রবণা চিপস কামড় দিয়ে বলল, ওহ আচ্ছা, আপনার মন ভালো হয়েছে? শ্রবণা হাসার চেষ্টা করে বলল, হুম, কিন্তু ওর মনের ভেতর প্রবল বেগে ঝড় বইছে। মনকে শান্ত করতে পারাটা অনেক কঠিন একটা বিষয়। না চাইতেন অনেক সময় বিষণ্ণতা এসে ভর করে। শ্রবণা মনে প্রাণে বিষণ্ণতা ঢাকার চেষ্টা করছে। চিপস খাওয়া শেষ করা পর্যন্ত কেউ কথা বলল না। শ্রবণা বারবার শীতুলের দিকে চিপসের প্যাকেট এগিয়ে দিচ্ছিল। শীতুল দুবার নেয়ার পর আর নিতে চায়নি। শ্রবণাও আর জোর করেনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আনমনে চিপস খেতে লাগল। রাতের অন্ধকারে বাইরে কিছুই দেখা যাচ্ছে না, তবুও তাকিয়ে আছে শীতুল। ধানের ক্ষেতে ট্রেনের ছায়া দেখতেও ভালো লাগছে। শীতুল পাওয়ার ব্যাংকে ফোন চার্জে লাগিয়ে ফেসবুকে লগ ইন করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর শ্রবণার দিকে অবাক ভঙ্গিতে তাকাল। শ্রবণা বলল, কি? শীতুল কিছু বলল না। শ্রবণা শীতুলের মেসেঞ্জার টোন শুনে ভালোভাবে বুঝতে পারল শীতুল ফেসবুকে লগ ইন করেছে। আর ওর অনেকগুলো মেসেজ দেখেই ওর দিকে অবাক হয়ে তাকাচ্ছে। শ্রবণার ভীষণ লজ্জা লাগল। এভাবে দেখা হয়ে যাবে জানলে কখনোই এতগুলো মেসেজ পাঠাতো না ও। কিন্তু ছেলেরা তো বোকা, অবুঝ। যে কোনো মেয়ে হলে বুঝে যেত মানুষটা আমাকেই পছন্দ করে, অথচ ছেলেটা এত কিছুর পরও বুঝল না। উল্টো জিজ্ঞেস করেছে, আপনি যাকে ভালোবাসেন সে কি অন্য কাউকে? ছেলেরা যে কেন এমন হয়, মন বুঝতে পারে না। শীতুল শ্রবণার দীর্ঘশ্বাস শুনে বলল, একটা রিকোয়েস্ট করব? জি। আপনি এভাবে বড় বড় নিঃশ্বাস ফেলবেন না প্লিজ। এ নিয়ে অনেকবার দীর্ঘশ্বাস ছাড়তে দেখেছি। এভাবে নিঃশ্বাস ফেলা ঠিক না কিন্তু। শ্রবণা হেসে বলল, আচ্ছা ঠিক আছে। নিঃশ্বাস ফেললেও তো কপাল যেমন আছে তেমনই থেকে যাবে। আপনি সবসময় এত হাহুতাশ করেন কেন বলুন তো? আমিও একজনকে পছন্দ করি। আমি এখনো তাকে পাইনি। কই, আমি তো এত হাহুতাশ করছি না। আপনি তো তাকে পেয়ে যাবেন। কিন্তু আমি তো তাকে পাব না। শীতুল মনেমনে বলল, আমি যেন সত্যি সত্যি তাকে পেয়ে যাই। শ্রবণা বাইরে তাকালো আবার। শীতুল ফেসবুকে ব্যস্ত হয়ে পড়ল। শ্রবণার মেসেজের উত্তরে লিখল, আমি আপনার উপর রাগ করিনি, আর আপনাকে খারাপও ভাবিনি। আপনি অনেক ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী আর সুন্দর মনের। আপনি জীবনে অনেক ভালো কাউকে পাবেন। যার জন্য কষ্ট পাচ্ছেন, পারলে তাকে ভুলে নিজেকে নতুন করে সাজান। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমিও একজনকে অনেক ভালোবাসি, কিন্তু এখনো বলাই হলো না। জাকগে আমার কথা, টেক কেয়ার ইউর সেলফ। এত সুন্দর একটা মেয়েকে মন খারাপে মানায় না। ভালো থাকবেন, বাই বাই। মেসেজটা সেন্ড করে দিয়ে শীতুল একবার শ্রবণার দিকে তাকালো। শ্রবণা নিশ্চয় পড়ে মেসেজটা দেখবে। যখনই দেখুক, শ্রবণার মেসেজের উত্তর মেসেজেই দিতে পেরে ভালো লাগল শীতুলের। শ্রবণা চিপস শেষ করে শীতুলকে জিজ্ঞেস করল, পানি হবে? শীতুল ফেসবুকে শ্যামলতাকে খুঁজছে। শ্রবণার ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখতে পেত ওর নিকনেম শ্যামলোটা দেয়া আছে। কিন্তু ভুল করেও শীতুল একবারও শ্রবণার ওয়ালে ঢুকল না। শ্রবণার প্রতি কোনো আগ্রহই বোধ করল না, বরং বাংলায় শ্যামলতা লিখে সার্চ করতে লাগল। শ্রবণা আবারও জিজ্ঞেস করল, পানি হবে? শীতুল এবারও শুনতে পায়নি। কিছুক্ষণ পর শীতুলের মনে হল শ্রবণা হয়তো কিছু বলছে। ও শ্রবণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বললেন? শ্রবণা বলল, আপনি বোধহয় ব্যস্ত। থাক, লাগবে না। আরে বলুন তো।
পানি আছে কিনা জিজ্ঞেস করেছিলাম। ব্যস্ত থাকলে লাগবে না। আরে না না, ব্যস্ত না। আমার প্রিয়জনকে খুঁজছিলাম। শ্রবণা চমকে উঠে ভ্রু কুঁচকাল। শীতুল বলল, ও বোধহয় ফেসবুক চালায় না, তাই খুঁজে পাচ্ছি না। শ্রবণা আর কিছু জিজ্ঞেস করল না। শীতুলের কাছে অন্য কারো কথা শুনতে ওর একদমই ভালো লাগে না। আর কথা বলতে চায় না ও। শীতুল ব্যাগ থেকে পানি বের করে দিল। শ্রবণা প্রথমে নিতে চায়নি, পরে বোতল নিয়ে 2 ঢোক পানি গিলে বোতলটা ফিরিয়ে দিয়েই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। শীতুল বোতল রেখে আবারও ফেসবুকে ব্যস্ত হয়ে পড়ল। শ্রবণা শীতল হাওয়ায় ধীরে ধীরে ঘুমে তলিয়ে গেল। ফেসবুকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে শীতুল যখন ফোন পকেটে রাখল, হঠাৎ চোখ গেল শ্রবণার দিকে। শ্রবণার মুখের উপর কয়েকটা চুল উড়ে এসে পড়ছে। দেখতে দারুণ লাগছে তো। শ্রবণা গাঢ় ঘুমে তলিয়ে গেছে, কিন্তু চোখে মুখে অতৃপ্তির ছায়া। শীতুলের বিরক্ত লাগতে শুরু করেছে এখন। এত সুন্দর একটা মেয়ে কেন এরকম সবসময় হতাশায় ভোগে? সুন্দর মেয়েদের সবসময় হাসি খুশি আর ফুরফুরে থাকা উচিত, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। শ্রবণার চেহারাটা আদর মাখা, ছোট্ট লম্বা নাক, চিকন মেধহীন চিবুক। ওকে একবার বলতে হবে যেন সবসময় হাসি খুশি থাকে। হাসলে গালে টোল পড়ে কিনা খেয়াল করা হয়নি। না পড়ারই কথা। টোল পড়বে নাদুস নুদুস গালে, মেধহীন গালে টোল পড়ে কিনা শীতুলের জানা নেই। শ্রবণার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে দৃষ্টি ফিরিয়ে নিল শীতুল। ইয়ারফোনে গান বেজে চলেছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার হৃদয় পানে চাইনি। গানটা শুনতে শুনতে আরেকবার শ্রবণার দিকে তাকালো শীতুল। তারপর মনে মনে বলল, কত মেয়ে দেখি, কত মেয়ের সাথে পরিচয় হয়, অথচ কোনো দূরত্বের এক অজানা অচেনা মেয়ে আমার হৃদয় হরণ করে নিল। না জানি নাম, না জানি পরিচয়। কিভাবে তাকে খুঁজে পাবো আল্লাহই জানেন। এবার বোধহয় বিজ্ঞাপনে নামতে হবে। শীতুল অজান্তেই হেসে উঠল। ট্রেন সুন্দর গতিতেই চলছিল। হঠাৎ একদিকে বাঁকা হয়ে কেঁপে উঠল পুরো কক্ষ। শ্রবণা চমকে ঘুম থেকে উঠে শীতুলের দিকে তাকাল। শীতুলও কিছু বুঝে উঠতে পারল না। বেশিরভাগ যাত্রীরাই ঘুমে অচেতন ছিল বলে প্রত্যেকেই চোখ কচলে তাকাচ্ছেন। ট্রেন কেঁপে কেঁপে চলছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে কৌতূহল। এমন সময় ট্রেনের গতি কমে এলো। অনেক বড় হুইসেল দিয়ে থেমে গেল হঠাৎ। শ্রবণা ভয়ে ভয়ে চোখে শীতুলের দিকে তাকাল। শীতুল শ্রবণাকে অভয় দিয়ে বলল, ডোন্ট ওরি, কিচ্ছু হয়নি। তাহলে ট্রেন থামল কেন? মাঝে মাঝে এরকম থেমে যায়। ভয়ের কিছু নেই, একটু পরেই আবার ছাড়বে। শ্রবণা আশ্বস্ত হয়ে মাথা নিচু করল। একটা দীর্ঘশ্বাস ছাড়তেই শীতুল বলল, আপনাকে বারণ করেছিলাম এত বড় শ্বাস না ফেলার জন্য। শ্রবণা হাসার চেষ্টা করে বলল, সরি। আর হবে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের কক্ষে গুঞ্জন শুরু হল। নিশ্চয় কিছু একটা হয়েছে। শীতুল শ্রবণাকে ইশারায় শান্ত থাকতে বলে সিট ছেড়ে উঠে এলো। উঠে এসে যা শুনল তাতে চোখ ছানাবড়া হয়ে গেল ওর। ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। একটি রোড সিগন্যাল পার হতে গিয়ে রাস্তায় উঠে গিয়েছিল ট্রেন। গত 27 বছরের জীবনে শীতুল এরকম ঘটনা কখনো শোনেনি। বুকের ভেতর টিপটিপ করে উঠল। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানাল শীতুল। সিটে ফিরে এসে শ্রবণাকে খুলে বলল ব্যাপারটা। শুনে শ্রবণার নিজেরও শরীর কাটা দিয়ে উঠল। বাস অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ অ্যাক্সিডেন্ট হয় এরকম অনেক শুনেছে ও।
কিন্তু ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা এই প্রথম শুনল। বুক কেঁপে গেল ওর। শীতুল ব্যাগ কাঁধে নিয়ে ট্রেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল। শ্রবণা কৌতূহলী চোখে তাকাচ্ছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। শীতুল কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সিটে রেখে বলল, এটা একটু দেখে রাখবেন প্লিজ। আমি দেখে আসছি একবার। শ্রবণা মাথা ঝাঁকাল। শীতুল নেমে গিয়ে দেখে এলো। বর্ষর দুর্ঘটনা ঘটতে পারত। কতক্ষণে ট্রেন ছাড়বে বোঝা যাচ্ছে না। তবে যখনই ছাড়ুক, আর ভরসা পাচ্ছে না শীতুল। এখনই নেমে আসতে হবে, বাকিটা পরে দেখা যাবে। ট্রেনে উঠে ব্যাগ কাঁধে নিতে নিতে শীতুল শ্রবণাকে বলল, বর্ষর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি। হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল, রেললাইন এটা অথচ ট্রেন গেছে এই জায়গা দিয়ে। ভাবা যায়? আমার তো দেখেই হাত পা শিরশির করছে। শ্রবণা মুখ কাচুমাচু করে তাকিয়েই রইল। শীতুল পানির বোতল ব্যাগে তুলতে গিয়ে আবার সিটে রেখে বলল, এটা রাখুন আপনার কাছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি বাস ধরে ঢাকায় চলে যাব। তাহলে আমিও যাব। আমাকে ফেলে যাবেন না প্লিজ। শীতুল ভ্রু কুঁচকে বলল, আপনাকে? সমস্যা নেই, ট্রেন দ্রুত ছাড়বে। টেনশন করবেন না। এখন ট্রেনে বসে থাকতেও আমার ভয় হচ্ছে। কিন্তু নেমে গিয়ে কি করব বুঝতে পারছি না। আপনার সাথে না নিলেও চলবে, অন্তত একটা বাসে তুলে দিন আমাকে। শীতুল কি বলবে বুঝতে না পেরে বলল, হুম আসুন। শ্রবণা ব্যাগ কাঁধে নিয়ে শীতুলের সাথে নেমে এলো। রাস্তার কোনো জায়গা দিয়ে ট্রেন গেছে সেটা দেখিয়ে দিল শীতুল। রাত হলেও লোকজনের ভিড় জমে গেছে। যাত্রীরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় হাঁটাহাঁটি করছে দেখে শ্রবণার আরও মন কেমন করতে শুরু করল। এতগুলো মানুষ এখন কি করবে সেটা ভেবেই অস্থির লাগছে। হয়তো তাড়াতাড়ি ট্রেন ছাড়ার ব্যবস্থা করা হবে, তবুও অশান্তি লাগছে। সব যাত্রীর মনের অবস্থা হয়তো এরকম। তার উপর এখন মাঝরাত। এরকম বিপদে এর আগে কখনো পড়েনি শ্রবণা। নয়, রাত 1টা। দুজনে হাইওয়ের পাশে ফুটপাতে দাঁড়িয়ে আছে। শীতুলের ভীষণ ক্লান্ত লাগছে। এমনিতেই গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিল সকালে বাসায় পৌঁছে একটা ফ্রেশ ঘুম দেবে। রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে কোনো বাসই থামানো যাচ্ছে না। শ্রবণা বলল, আমার না খুব মজা লাগছে। মজা লাগছে? মজা করতে মজা লাগছে? না, সত্যি মজা লাগছে। এরকম সিচুয়েশনে আগে কখনো পড়া হয়নি তো। ব্যাপারটা সিনেম্যাটিক হয়ে গেল না? একটা ছেলে, একটা মেয়ে। হাউ ইন্টারেস্টিং। শীতুল ঠোঁট বাঁকা করে হেসে বলল, মেয়েরা এরকমই হয়। একটু বাদে হয়তো বলবেন আমি আপনাকে লাইন মারার চেষ্টা করছি। না, এটা বলবো না। এটা হলে অবশ্য ভালোই হতো। আমি তো সেটাই চাই। কিন্তু আমি জানি সেটা কখনো হবে না। শীতুল অবাক হয়ে বলল, সেটাই চান মানে? না মানে একটা মেয়ে তো চাইবেই একটা ছেলে তাকে পটানোর চেষ্টা করুক। হায় রে, মহিলা মানুষদের মাথায় কি যে ঘোরে। দেখুন, আমাকে মহিলা বলবেন না, আমি মেয়ে, যুবতী মেয়ে। তা তো বুঝতেই পারছি। মহিলা হলে ভয় কাঁপতেন। আনন্দ হচ্ছে কোনো আক্কেলে বুঝতে পারছি না। অ্যাডভেঞ্চার লাগছে, আনন্দ হবে না? আনন্দ হতে আবার আক্কেলের কি দরকার? আক্কেল জিনিসটা থাক, এসব নিয়ে কথা বলতে চাই না। আমি জানি কি বলতে চান। মেয়েদের আক্কেল কম থাকে, এটাই তো। শীতুল ঠোঁট বাঁকা করে বলল, অদ্ভুত মেয়ে আপনি। একটা এসি বাস আসছে, দেখি পাওয়া যায় কি না। এবারের বাসটাকে থামানো গেল। সিটও পাওয়া গেল, একটা সামনে আরেকটা পিছনের দিকে। ভাড়া ঠিক করে উঠে পড়ল দুজনে। শ্রবণাকে সামনের দিকে সিটে বসিয়ে রেখে পিছনের সিটে বসল শীতুল।
ফি আমানিল্লাহ বলে যাত্রা শুরু করল। এ যাত্রা যেন শুভ হয়। শীতুল সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তাকে বিদায় দিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগল। শ্রবণা একবার পিছন ফিরে শীতুলকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু বাসের লাইট নিভিয়ে দিয়েছে। শীতুল যেখানেই বসুক, একই বাসে আছে তো। এই ভেবে মনকে সান্ত্বনা দিল শ্রবণা। বাসের শীতল পরিবেশে দ্রুত ঘুম নেমে এলো চোখে। ঘুম ভাঙল শীতুলের ডাকে। শ্রবণা চোখ পিটপিট করে বলল, আবার কি হয়েছে? শীতুল হেসে বলল, ফুড ভিলেজ। ফ্রেশ হবেন না? কিছু খেয়ে নিন আসুন। শ্রবণা মাথা ঝাঁকিয়ে উঠে পড়ল। রেস্টুরেন্টে একসাথে বসে নাস্তা করা পর্যন্ত দুজনের মধ্যে তেমন কোনো কথা হচ্ছিল না। শুধু হ্যাঁ না আর জরুরি দু একটা প্রশ্ন। শ্রবণা আগ বাড়িয়ে কিছু বলতে চাইছে না। বললেই আবার অদ্ভুত প্রজাতি বলে বিরক্তি প্রকাশ করবে। এমনিতেই লোকটাকে বিপদে ফেলে দিয়েছে। নাস্তা করার পর শীতুল শ্রবণাকে বাসে উঠতে বলে দোকানের দিকে এগোল। শ্রবণা ঠায় দাঁড়িয়েই রইল সেখানে। শীতুল কি করছে অজান্তেই সেটা খেয়াল করছে ও। শীতুল দোকান থেকে একটা পানীয়ের বোতল কিনে ঢকঢক করে গিলে কুলি করে ফেলে দিল। দূর থেকে দেখে মুচকি হাসল শ্রবণা। তারপর আস্তে আস্তে হেঁটে এসে বাসে উঠল। শীতুল বাসে উঠে শ্রবণার হাতে দুটো চকোলেট দিয়ে বলল, আবার ঘুমান। আশা করি ঘুম থেকে উঠে দেখবেন ঢাকায় পৌঁছে গেছি। শ্রবণা ধন্যবাদ জানানোর আগেই শীতুল নিজের আসনে চলে এলো। মাথা ঘুরিয়ে পিছনে শীতুলকে এক ঝলক দেখে নিল শ্রবণা। ছেলেটাকে প্রথম দেখেই প্রিয় অসুখ মনে হয়েছিল। এখনও মনে হচ্ছে। কিন্তু প্রিয় অসুখ অন্য কাউকে ভালোবাসবে এরকম কথা তো কখনো ছিল না। কাউকে এভাবে ভালোবাসার পরও তাকে না পাওয়ার কথা ভাবতে পারে না শ্রবণা। শীতুলকে জানানোর আগেই সে হারিয়ে গেল। আজকের পর আর হয়তো কখনো দেখাও হবে না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে আগ্রহ করে ভাব জমাত, রোমান্টিক মুডে কথা বলত, পটানোর চেষ্টা করত। শীতুল মোটেও সেরকম নয়। বরং শ্রবণাকে নিয়ে আরও বিরক্ত মনে হচ্ছে। বাস ছেড়ে দিল শ্রবণা, আবার ঘুমানোর চেষ্টা করল। শীতুলকে নিয়ে আর একটুও ভাবতে চায় না ও। ভুলে যাওয়ার চেষ্টা করাও বৃথা। তার চেয়ে বরং সময়ের উপর ছেড়ে দেয়া যাক। কিছু কিছু ব্যাপার সময়ের উপর ছেড়ে দেয়াই ভালো। সময় হয়তো শীতুলকে পাইয়ে দেবে কিংবা আস্তে আস্তে ভুলিয়ে দেবে। সময় সেই কাজটাই করবে যেটা শ্রবণার জন্য ভালো হবে। মনকে এভাবে সান্ত্বনা দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল শ্রবণা। বাস কলাবাগান কাউন্টারে এসে পৌঁছল ভোর 4টায়। শ্রবণা গভীর ঘুমে অচেতন ছিল। শীতুল ঘুম ভাঙিয়ে শ্রবণাকে নিয়ে বাস থেকে নামল। শ্রবণা চোখ কচলাতে কচলাতে বলল, এখনো তো রাত শেষ হয়নি। এত তাড়াতাড়ি চলে এলাম যে। রাস্তা ফাঁকা ছিল। বাস খুব দ্রুত চলেছে তো। কিন্তু কি? থাকো কোথায়? এই তো স্কয়ার হসপিটালের পাশেই বাসা। বাহ, একে বলে কপাল। এখন বাসায় গিয়ে গোসল সেরে একটা ফ্রেশ ঘুম দাও। শ্রবণা মাথা চুলকে বলল, আসলেই একে বলে কপাল। বাসায় যেতে 2 মিনিটের রাস্তা। অথচ গেট খুলবে সকাল 7টায়। সিরিয়াসলি? দারোয়ানকে বললে খুলে দেবে না? আমাদের বাসায় দারোয়ান নেই। আঙ্কেলকে ফোন দিল, নামবে না এতটুকু শিওর? একা থাকো? সাবলেট। শীতুল থমকে কি যেন ভাবল। ফুটপাতে অনেক যাত্রী বাস থেকে নেমে বসে আছে। বেশিরভাগই ট্যুরিস্ট আর কিছু আদিবাসী। শীতুল ফুটপাতে অনায়াসে ধপ করে বসে পড়ল। শ্রবণা বসতে ইতস্তত করতে করতে শেষ পর্যন্ত বসে গেল। চোখ কচলে বলল, এখনো ঘুম লেগে আছে। এসির হাওয়ায় মরার মতো ঘুম দিয়েছিলাম।
কি যে বলো, অবশ্য ঘুমটা দরকার ছিল। এত যাত্রী এভাবে বসে আছে কেন? সবার কি বাসার গেট লাগানো? ভোরের আলো ফুটলে সবাই চলে যাবে। এখন তো সিএনজি ভাড়াও বেশি। তাছাড়া বেশিরভাগই ট্রাভেলার দেখছ না? বাসগুলো কেন যে এত তাড়াতাড়ি নামিয়ে দেয়? বাসের দোষ নেই। খাগড়াছড়ি থেকে আর্মি স্কর্টে একসাথে সব বাস ছাড়ে। রাস্তায় জ্যাম না হলে ভোর 4টা নাগাদ সব ঢাকায় ঢোকে। এখানে বেশিরভাগই খাগড়াছড়ির যাত্রী। এত মানুষ খাগড়াছড়ি কি করতে যায়? এখানে যতগুলো ছেলে মেয়ে দেখছ, বেশিরভাগ নিশ্চয় সাজেক ট্যুরে গিয়েছিল। আর আদিবাসীরা তো আসবেই। আমরাও তো খাগড়াছড়ির বাসে এসেছি। ও আচ্ছা, আপনি দেখেই সবকিছু বোঝেন? শীতুল হেসে বলল, এক্সপেরিয়েন্স কথা বলে। যাই হোক, মশা কামড়াচ্ছে? তা তো কামড়াচ্ছেই। আপনাকে? শীতুল বিদ্রূপ করে বলল, আমার তো স্টিলের শরীর। আমাকে কেন কামড়াবে? কি যে অদ্ভুত কথা বলো। শ্রবণা লাজুক ভঙ্গিতে হাসল। তারপর রাস্তার দিকে তাকাল। হাইওয়ে ফাঁকা। এখনো অন্ধকার রাত বিরাজমান। এই মুহূর্তে কোনো জ্যাম নেই এই শহরে। মাঝে মাঝে দু একটা বাস এসে দাঁড়ায়, যাত্রী নামিয়ে দিয়ে আবার হুশ করে চলে যায়। কাউন্টারগুলো সব বন্ধ। এমনকি কোনো দোকানও খোলা নেই। শুধু ফুটপাতে কাউন্টারের সামনে কিছু যাত্রী চাতকের মতো বসে আছে ভোরের আলো ফোটার অপেক্ষায়। ল্যাম্পপোস্টগুলো কি সুন্দর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় আলো নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। শীতুল জানতে চাইল, কি ভাবছ? শ্রবণা নির্বিকার ভঙ্গিতে হাঁটু তুলে হাঁটুর উপর হাত রেখে বলল, ভাবছি ল্যাম্পপোস্টগুলো কত মহান। সারারাত মাথায় আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। শীতুল অভিভূত হয়ে শ্রবণার দিকে তাকাল। বিস্ময় খানিক হেসে বলল, বাহ, অসাধারণ একটা কথা বলেছ তো। সারারাত মাথায় আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। গ্রেট। আলো নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। না, আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে ধুলাবালি খাওয়া, গাড়ির হর্ন আর মানুষের কোলাহল সহ্য করা। শীতুল মাথা ঝাঁকাল। ভোরের আলো ফোটার আগে রাতের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। শহরের রাতগুলো আরও অদ্ভুত সুন্দর। ল্যাম্পপোস্টগুলো হঠাৎ করেই যেন কোমল আলো দিতে শুরু করে। গাড়িগুলো সব বোধহয় নিয়মের মধ্যে এসে পড়ে। বিরতি দিয়ে একটা গাড়ি এসে দাঁড়ায়, আবার হুশ করে ছেড়ে চলে যায়। রাস্তাগুলো ফাঁকা। রাস্তার ধারে কয়েকটা রিকশাওয়ালারা রিকশায় পা তুলে বসে এদিক সেদিকে তাকাচ্ছে। মাঝে মাঝে যাত্রীদের সাথে ভাড়া নিয়ে দর কষাকষি হচ্ছে। ভাড়া বেশি শুনে কেউ আর যেতে চায় না। রিকশাওয়ালাগুলো আবার ভাব নিয়ে বসে থাকে। শ্রবণার কথায় ওর দিকে ফিরে তাকাল শীতুল। শ্রবণা বলল, আপনি কোথায় থাকেন জানা হলো না তো। ধানমন্ডি 27। কাছেই তো আছে। একটা রিকশা নিয়ে চলে যান। নাকি আপনারও বাসার গেট দেরিতে খুলবে? আমি বাপের বাড়িতেই থাকি। তাহলে তো ভালোই। চলে যান। শীতুল কিছু না বলে ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে খেতে আরম্ভ করল। শ্রবণা উত্তরের আশায় শীতুলের দিকে তাকিয়ে আছে। শীতুল বিস্কুটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, চলবে? হ্যাঁ, থ্যাঙ্কস। একটা প্রশ্ন করি? যদি কিছু মনে না করেন। শ্রবণা উৎসুক চোখে শীতুলের দিকে তাকাল। শীতুল শ্রবণার চোখে চোখ রেখে বলল, আমাকে কতটুকু চিনেছেন এই অল্প সময়ের পরিচয়? শ্রবণা ঝটপট উত্তর দিল, মানুষ হিসেবে খুবই ভালো, অন্য ছেলেদের সাথে তুলনা করলে সবার চেয়ে আলাদা। আমার দ্বারা কোনো ক্ষতি হবে না এতটুকু শিওর তো? 100%। কেন বলুন তো?
শীতুল বিস্কুটের প্যাকেট শ্রবণার হাতে দিয়ে পানির বোতল বের করল। ঢকঢক করে পানি খেয়ে সেটা নিচে রেখে বলল, আমার মা অনেক ভালো মহিলা। মা হিসেবে সবাই ভালো, আমি কিন্তু স্পেসিফিক মহিলা হিসেবে বললাম। উনি আমার মা ছাড়াও মেয়ে হিসেবে অনেক ভালো। তোমার জন্য খুব ভালো হবে যদি আমাদের বাসায় যেতে কোনো আপত্তি না থাকে। শ্রবণা বিস্ময়ে তাকিয়ে রইল। শীতুল বলল, না মানে এভাবে 7টা পর্যন্ত রাস্তায় বসে থাকার কোনো মানে হয় না। প্রচণ্ড মশা কামড়াচ্ছে, পরে ডেঙ্গু বেঁধে যাবে। তাছাড়া বাসে আমার ঘুম হয় না, বাসায় গিয়ে একটা ফ্রেশ ঘুম দিতে হবে। আপনাকে ফেলে যাওয়াটা কেমন বেখাপ্পা দেখায়। বাকিটা আপনি ভেবে দেখুন। শ্রবণা মনেমনে খুশি হল। প্রকৃতি কি তাহলে অনুকূলে আসতে চাইছে? পরিস্থিতি শীতুলের বাসা দেখার সুযোগ করে দিতে চাইছে। পরিস্থিতিকে আরও সামনে বাড়তে দেয়া উচিত। দেখা যাক কতদূর নিয়ে যায় সে। শীতুল জিজ্ঞেস করল, কি ভাবছ? যেতে পারি, কিন্তু আপনাকে অযথা বিরক্তিতে ফেলে দিতে চাইছি না। বিরক্ত কি কম করেছ? বলতে বলতে হেসে ফেলল শীতুল। শ্রবণাও হেসে উঠল। শীতুল হাসি থামিয়ে ব্যাগ কাঁধে নিতে নিতে উঠে দাঁড়াল। কেন যেন প্রচণ্ড হাসি আসছে ওর। শ্রবণাও মিটমিট করে হাসছে। শীতুল শ্রবণার ব্যাগটা হাতে নিয়ে বলল, আমাকে দাও। আমার বাসার মেহমানকে সযত্নে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব না? শ্রবণা মুচকি হেসে বলল, কেউ বিরক্ত হতে চাইলে আমার কষ্ট নেই। কিছু কিছু মানুষকে বিরক্ত হলে আরো সুন্দর দেখায়। সুন্দরের গুষ্টি কিলাই। হিজড়ারা দেখলেই গায়ের উপর উঠে পড়ে। শ্রবণা হো হো করে হেসে উঠল। হাসি থামতেই চাইছিল না। শীতুল একটা সিএনজি ডাক দিল। শ্রবণা বলল, রিকশায় গেলে কি রিস্ক আছে? শীতুল একটু ভেবে বলল, আজান হয়ে গেছে, এখন আশা করি কোনো সমস্যা হবে না। আমার অনেক দিনের ইচ্ছে অন্ধকারাবৃত ভোরে ঢাকা শহরে রিকশায় ঘুরব। পুরো রাস্তা থাকবে ফাঁকা। জ্যামহীন ঢাকায় ভোরবেলা ঘুরতে দারুণ উপভোগ্য লাগবে না? শীতুল বাঁকা ঠোঁটে হেসে বলল, ভেবেছিলাম নিরামিষ, এখন দেখছি আমিষও আছে। শ্রবণা ভ্রু কুঁচকাল। শীতুল রিকশা ঠিক করে শ্রবণাকে উঠতে বলল। শ্রবণা রিকশায় উঠে হাত বাড়িয়ে নিজের ব্যাগ নিয়ে ব্যাগটা কোলের উপর রেখে আনন্দে টগবগ করতে লাগল। শীতুল পাশে বসার পর শ্রবণার এত আনন্দ হচ্ছিল যে চিৎকার দিতে যাচ্ছিল। শীতুল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। রিকশাওয়ালা দ্রুত রিকশা টানছেন। শো শো করে বাতাস লাগছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আয়রনযুক্ত পানিতে পেয়ারা পাতা ডুবিয়ে রাখলে যে রং হয়, ভোরের রংটা ঠিক সেরকম লাগছে। এরকম একটা সকাল কখনো দেখেনি শ্রবণা। শীতুল শ্রবণার আনন্দ দেখে প্রথমে অবাক হলেও পরে নিজেই বুঝতে পারল রিকশায় উঠে কতটা ভালো করেছে। এত সুন্দর একটা সকাল না দেখলে জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। অবশ্য ভোরবেলা ফুটপাতে ল্যাম্পপোস্টের আলোয় বসে থাকার মাঝেও একটা অন্যরকম অনুভূতি ছিল। আজকের সকালটা সত্যিই অন্যরকম, একেবারে অন্যরকম। ফাঁকা রাস্তায় রিকশা যেন উড়ে চলেছে। এতেও আনন্দ হচ্ছে ভীষণ। শ্রবণার গান গাইতে ইচ্ছে করছে। গুনগুন করে গেয়েও উঠল দুটো লাইন। একটা কথা মনে পড়ে যাওয়ায় গান থামিয়ে শীতুলের দিকে তাকাল। জিজ্ঞেস করল, আচ্ছা তখন আপনি ওটা বললেন কেন? কোনোটা? এই যে, একেবারে নিরামিষ না, আমিষও আছে। আমিষ বলতে? শীতুল হাসতে হাসতে বলল, আরে বাবা ফাজলামো করেছি। আমি ভেবেছিলাম একটু অদ্ভুত হলেও মেয়ে হিসেবে টিপিক্যাল মেয়েদের মতোই হবে। কিন্তু কিছু কিছু জিনিস দেখে খুব অবাক হচ্ছি। আর দু একটা কারণ পেলে অসাধারণ বলাই যায়। শ্রবণা তাচ্ছিল্যের সুরে বলল, জাজ যদি এত নর্মাল ব্রেইন পোষে,
ভালো কিছু কি করে আশা করা যায়? কি বললে? থাক বাবা, এখন ঝগড়া করে এই সুন্দর সকালটাকে নষ্ট করে দিতে চাইছি না। শীতুল হাসল। শ্রবণার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছেই ছিল না, তবুও বন্ধুত্বটা হয়ে গেল। মাঝে মাঝে না চাইলেও প্রকৃতি কিছু মানুষ জুটিয়ে দেন। হঠাৎ করে পুরনো সেই ব্যথাটা আবার চিনচিন করে উঠল। শ্যামলতা, কোথায় তুমি? শ্যামলতার কথা মনে হতেই মনটা অশান্ত হয়ে গেল। চিঠি পড়তে ইচ্ছে করছে। এই মুহূর্তে ব্যাগ থেকে ডায়েরি বের করে একটা চিঠি পড়ে ফেলা যায় না? কিন্তু এখন তো আবছা অন্ধকার, কোনোভাবেই পড়া যাবে না। মনটা নিমেষে খারাপ হয়ে গেল শীতুলের। শ্রবণা বলল, এই সকালটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো। এত বড় ফ্রেম কোথায় পাবেন? আর সকালটা টাঙানোর মতো দেয়ালি বা পাবেন কোথায়? শ্রবণা হেসে বলল, দুষ্টু মানুষ একটা। সবকিছু কি ফ্রেমে বাঁধাতে হয়? মনের ফ্রেমে মনের দেয়ালে টাঙিয়ে রাখব। সকালের সেই ফ্রেমে কি আমিও থাকব? আপনাকে ছাড়া সকালটা অন্যরকম হতোই না। বাব্বা, তাই? নতুন একজন বন্ধু জুটে গেল। অনিচ্ছা সত্ত্বেও বন্ধুত্ব হয়ে গেল না? তা হয়েছে, কিন্তু বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আশা না করাই ভালো, কারণ সম্ভাবনা একেবারেই নেই। শ্রবণা একটা হালকা নিঃশ্বাস ফেলল। সম্ভাবনা যে একেবারেই নেই সেটা ও ভালো করেই জানে। তবে সময়ের স্রোত যেদিকে টেনে নিয়ে যায় সেদিকে যেতে আপত্তি নেই শ্রবণার। জীবনের একজনই স্বপ্নের রাজকুমার ছিল, প্রকৃতি হয়তো কষ্ট দিতে দিতে শেষবেলায় প্রসন্ন হতেও পারে। 10। বাসার সামনে পৌঁছে রিকশা ভাড়া মিটিয়ে গেটে শব্দ করল শীতুল। দারোয়ান গেট খুলে দিয়ে বলল, কি অবস্থা চাচ্চু? শীতুল দারোয়ানকে ঝাপটে ধরে বলল, আরে চাচা, কতদিন পর। ভালোই আছো তাহলে? হ্যাঁ বাবা। সালামালেকুম মামনি। শ্রবণা সালামের উত্তর দিয়ে শীতুলের সাথে বাসার ভিতরে প্রবেশ করল। অজান্তেই প্রশ্ন করে ফেলল, উনি কি আপনার চাচা? আরে না না, আমাদের বাসার দারোয়ান। চাচা বলে ডাকি। দারোয়ানকে জড়িয়ে ধরার মতো ছেলে এই শহরে কমই আছে। আমি সবসময় নিজেকে কমের দলে রাখতেই চেষ্টা করি। শ্রবণা প্রসন্নভাবে হাসল। শীতুল ওকে নিয়ে উপরে উঠে এলো। শীতুলের সাথে যত সময় পেরোচ্ছে তত মুগ্ধ হতে হচ্ছে। এদিকে শীতুলও কম অভিভূত হয়নি, কিন্তু ওর মনে শ্যামতার ছায়া অশান্তির ছাপ ফেলতে ফেলতে একেবারে কুঁকড়ে দিচ্ছে। শীতুল মাকে দেখেই ঝাপটে ধরল। উনি ছেলেকে আদর করে দিয়ে শ্রবণার দিকে তাকালেন। সাত সকালে একটা মিষ্টি মেয়েকে দেখে অবাক হয়ে বললেন, কে রে বাবা? শীতুল পরিচয় করিয়ে দিয়ে বলল, আম্মু, ও আমার ফ্রেন্ড। বাস খুব ভোরে নামিয়ে দিয়েছে, কিন্তু ওর বাসা দেরিতে খুলবে, তাই নিয়ে এলাম। একসাথে নাস্তা করব। আগে আমাকে শাওয়ার নিতে হবে, গোসল না করলে ভালো লাগবে না। আন্টি গিয়ে শ্রবণাকে জড়িয়ে ধরে সৌজন্যতা সূচক হাসলেন। শীতুল শ্রবণাকে মায়ের সাথে থাকতে বলে নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকে ব্যাগ থেকে ডায়েরি বের করে আগে ডায়েরির উপর চুমু দিল শীতুল। তারপর ডায়েরিটা টেবিলের ড্রয়ারে রেখে চেঁচিয়ে মাকে বলল ব্যাগের কাপড়গুলো শুকাতে দিতে। মা শ্রবণাকে বাথরুম দেখিয়ে দিয়ে রান্নাঘরে গেলেন খাবার গরম করতে। এরপর শীতুলের ব্যাগ থেকে একটা একটা করে সব জামাকাপড় বের করে বিছানার উপর রাখলেন। শ্রবণা গোসল সেরে এসে দেখল উনি শীতুলের জামাকাপড়গুলো যত্ন সহকারে বেলকুনিতে মেলে দিচ্ছেন। কিন্তু প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, শীতুল আগেই ডায়েরি নিজের ড্রয়ারে রেখে দিয়েছে। শ্রবণার সামলে কাপড়গুলো বের করলে ডায়েরিটাও চোখে পড়ত ওর, কিন্তু প্রকৃতি সেটা হতে দিল না। এদিকে শীতুল শাওয়ার ছেড়ে দিয়ে শ্যামলতাকে নিয়ে ভাবতে ভাবতে রোমাঞ্চিত হয়ে উঠছিল।
শ্যামলতার চেহারা কেমন হতে পারে সেটা ভেবে মনের মধ্যে ওর একটা ছবি আঁকার চেষ্টা করছিল। মা শ্রবণার দিকে তাকিয়ে জানতে চাইল, তোমার নামটা যেন কি? শ্রবণা মুচকি হেসে বলল, আন্টি আমার নাম শ্রবণা। অবশ্য বাবা আমার নাম রেখেছিলেন শ্যামলতা। আমি কি বলে ডাকব? শ্যামলতা বলে কেউ ডাকে না, সবাই শ্রবণা নামেই চেনে। আপনিও শ্রবণাই বলুন। আচ্ছা মা। তুমি থাকো কোথায়? কলা বাগানে আন্টি। কলা পাহারা দাও? হা হা হা। আন্টির সাথে শ্রবণাও হেসে উঠল। এমন সময় শীতল এসে বলল, কিসের এত হাসি শুনি? মা কথাটা বলতে বলতে আবার হেসে ফেললেন। শীতুলও হাসল। শীতুল আর একটু আগেই এলে শ্রবণার শ্যামলতা নামটা শুনতে পেত। কিন্তু পরিস্থিতি এবারও ওদের সাথে অদ্ভুত খেলা খেলল। চলবে।